আচ্ছা, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা স্কট গ্যালোয়ের অত্যন্ত জনপ্রিয় একটি ধারণার সূত্র ধরে অর্থনৈতিক নিরাপত্তা অর্জনের একদম গাণিতিক একটি ফ্রেমওয়ার্ক বা রূপরেখা নিয়ে কথা বলবো। বর্তমান প্রজন্মের জন্য বলা যায় এটা একটা মাস্ট রিড গাইড। তো কথা না বাড়িয়ে মূল ডেটা আর তথ্যের উপর ভিত্তি করে ধাপে ধাপে পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। শুরুতেই একটা কথা স্বীকার করে নেওয়া যাক, স্কট গ্যালোওয়ে কিন্তু তরুণ পেশাদারদের এই যে বর্তমান হতাশা, এটাকে একদম জাস্টিফাইড বা যৌক্তিক বলে মনে করেন। তিনি বিশ্বাস করেন তরুণ প্রজন্মের ক্ষুব্ধ হওয়ার পুরো অধিকার রয়েছে। সত্যি বলতে আধুনিক অর্থনীতিতে টিকে থাকার জন্য আজকাল যে পরিমাণ সংগ্রাম করতে হচ্ছে, সেটা মোটেও অমূলক কোনো অভিযোগ নয়। একটা চমকে দেবার মতো ডেটা দিই। বর্তমানে যত সরকারি ব্যয় হয় তার প্রায় 40% চলে যায় 65 বছরের বেশি বয়সী মানুষদের পেছনে। বুঝতে পারছেন বিষয়টা? এটা অর্থনীতিতে একেবারে পদ্ধতিগতভাবে সম্পদ হস্তান্তরের একটা বিশাল বড় সমস্যা তৈরি করেছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে তরুণদের ওপর, কারণ তাদের জন্য সুযোগগুলো ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 6টি মূল বিষয় নিয়ে কথা বলবো। 1. ভেঙে পড়া অর্থনৈতিক চুক্তি। 2. সম্পদ ও প্রাচুর্যের নতুন সংজ্ঞা। 3. আবেগের চেয়ে প্রতিভা। 4. বাধ্যতামূলক সঞ্চয় কৌশল। 5. ঘুরে দাঁড়ানোর মানসিকতা। এবং সবশেষে 6 নম্বর চূড়ান্ত লক্ষ্য। আচ্ছা, প্রথম পয়েন্টে আসা যাক, ভেঙে পড়া অর্থনৈতিক চুক্তি, বা আরও পরিষ্কার করে বললে একটি আস্ত প্রজন্মের হতাশার পেছনের যৌক্তিকতা। এই গ্রাফটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। গত 40 বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদের এক বিশাল স্থানান্তর ঘটেছে। দেখুন, 70 বছর বয়সীদের সম্পদ গড়ে 72% বৃদ্ধি পেয়েছে, আর ঠিক উল্টো দিকে 40 বছরের কম বয়সীদের সম্পদ কমেছে 24%। গ্যালোওয়ে একেবারে যুক্তিনিরপেক্ষভাবে ডেটা দিয়ে দেখিয়েছেন যে বিভিন্ন সরকারি ও রাজস্ব নীতিমালা আসলে তরুণ উপার্জনকারীদের পকেট থেকে সম্পদ নিয়ে প্রবীণদের কাছে স্থানান্তর করেছে। এখন প্রশ্ন হল, এই সম্পদ হস্তান্তর প্রক্রিয়াটা আসলে কাজ করছে কিভাবে? মূলত 3টি উপায়ে। প্রথমত, কর বা ট্যাক্স নীতি, যা পরিষ্কারভাবে বয়স্ক প্রপার্টি এবং শেয়ার মালিকদের বাড়তি সুবিধা দেয়। দ্বিতীয়ত, বিভিন্ন প্রণোদনা বা বেইল আউট, এগুলো বাড়ি এবং শেয়ারের দাম এত বেশি বাড়িয়ে দিয়েছে যে তা তরুণদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে গেছে। আর তৃতীয়ত, একটা কৃত্রিম সংকট তৈরি করা, যেমন ধরুন আজকালকার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এগুলো এখন নিজেদের অনেকটা বিলাসবহুল ব্র্যান্ডের মতো করে পরিচালনা করছে, যা চাইলেই সবার পক্ষে অ্যাক্সেস করা সম্ভব নয়। এরপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিভাগে, সম্পদ ও প্রাচুর্যের নতুন সংজ্ঞা, অর্থাৎ আমাদের আর্থিক লক্ষ্যটাকে একটু নতুন করে সেট করা। আমরা অনেক সময়েই ধনী হওয়া আর সম্পদশালী হওয়াকে এক করে ফেলি, তাই না? কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ধনী বলতে সাধারণত বোঝায় মানুষের সামনে দৃশ্যমান ভোগবিলাস আর সাথে প্রচুর মানসিক চাপ। উদাহরণ হিসেবে ধরুন, একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হয়তো বছরে $1 মিলিয়ন আয় করছেন, কিন্তু পুরোটাই খরচ করে ফেলছেন লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে। ফলে তিনি সবসময় একটা চরম আর্থিক চাপে থাকছেন। অন্যদিকে সম্পদশালী হওয়া মানে হল এক ধরনের লুকানো অর্থনৈতিক নিরাপত্তা আর একদম চাপ মুক্ত জীবন। যেমন ধরুন, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি হয়তো পরিমিত কিন্তু একটা নিশ্চিত প্যাসিভ ইনকাম দিয়ে খুব নিশ্চিন্তে জীবনযাপন করছেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সম্পদের এই প্রকৃত সংজ্ঞাটা বোঝা। আসল সম্পদ হলো এমন একটা অবস্থা যেখানে প্যাসিভ ইনকাম বা নিষ্ক্রিয় আয় জীবনের দৈনন্দিন ব্যয়ের চেয়ে বেশি হবে। খুব সিম্পল, তাই না? মূলত এই সাধারণ গাণিতিক সূত্রটার উপর ভিত্তি করে অর্থনৈতিক নিরাপত্তার পুরো ধারণাটি দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে বাড়ি কেনার ব্যাপারে সমাজ আমাদের ওপর যে বিশাল একটা চাপ সৃষ্টি করে, সেটা নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের একটা প্রচলিত মিথ বা ধারণা হলো নিজের একটা বাড়ি থাকাটাই হলো জীবনের চূড়ান্ত মাপকাঠি। কিন্তু বাস্তবতা জানেন কি? অনেক ক্ষেত্রে এই বাড়ি কেনাটা একটা বিশাল ঋণের বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে বড় শহরগুলোতে, যেখানে জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া, সেখানে নিজের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করলে বাড়ি কেনার বদলে ভাড়ায় থাকাটা অনেক বেশি যুক্তিসঙ্গত আর বুদ্ধিমানের কাজ হতে পারে। আমাদের তৃতীয় পয়েন্ট হলো আবেগের চেয়ে প্রতিভা, অর্থাৎ এমন দক্ষতা অর্জন করা যার বাজারে প্রকৃত চাহিদা আছে। প্যাশন বনাম ট্যালেন্ট, এই বিতর্কটা তো আমরা প্রায়ই শুনি।
প্যাশন ব্যাপারটা মূলত শখ ভিত্তিক, যেখানে কাজের সুযোগ কম কিন্তু প্রতিযোগিতা মারাত্মক লেভেলের বেশি। অন্যদিকে ট্যালেন্ট বা প্রতিভা হল দক্ষতা ভিত্তিক। এখানে কর্মসংস্থানের হার অনেক বেশি এবং শেষ পর্যন্ত এটাই অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আসে। সত্যি বলতে, যেসব বিলিয়নিয়াররা কথায় কথায় ফলো ইয়োর প্যাশন বলে উপদেশ দেন, খেয়াল করলে দেখবেন তারা কিন্তু অনেক আগেই ধনী হয়ে গেছেন। গ্যালোয়ের মতে প্রকৃত আবেগ আসলে আকাশ থেকে পড়ে না, বরং কোনো একটি প্রতিভাকে নিখুঁতভাবে আয়ত্ত করার মাধ্যমেই এর জন্ম হয়। বিনোদন জগতের মতো গ্ল্যামারাস পেশার পেছনের রুক্ষ অর্থনৈতিক বাস্তবতা দেখলে আসলেই চমকে যেতে হয়। একটু খেয়াল করুন, স্যাগ আফটা বা স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের অভিনেতাদের আয়ের ডেটা দেখলে বোঝা যায় তাদের ৮৩%ই বছরে $২৩,০০০ আয় করতে ব্যর্থ হন, আর এর ফলে তারা সাধারণ একটা স্বাস্থ্য বীমার যোগ্যতাও অর্জন করতে পারেন না। মাত্র ১৭%ই যোগ্যতা অর্জন করেন। এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে যে শুধু আবেগ বা প্যাশন দিয়ে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে আয় বাড়ানোর বাস্তবসম্মত কৌশলগুলো কি? প্রথমত, এমন ইন্ডাস্ট্রি বেছে নিতে হবে যেখানে কর্মসংস্থানের হার ৯০% বেশি। এরপর টার্গেট করতে হবে যেন আগামী ১ দশকের মধ্যে ওই নির্দিষ্ট খাতের শীর্ষ ১০% মধ্যে পৌঁছানো যায়। আর হ্যাঁ, আজকাল এই যে একাধিক সাইড হ্যাসেল বা খণ্ডকালীন কাজের একটা ট্রেন্ড চলছে, সেই ফাঁদে না পড়ে নিজের প্রধান কাজের ওপর পুরোপুরি ফোকাস করা উচিত। কারণ বড় সাফল্য আর সত্যিকারের সম্পদ অর্জনের জন্য নিজের একটা মূল কাজের ওপর ১০০% ডেডিকেশন দেয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এইবার আসা যাক ৪ নম্বর পয়েন্টে, বাধ্যতামূলক সঞ্চয় কৌশল। অর্থাৎ আমাদের এই যে ডিসিপ্লিন বা শৃঙ্খলার অভাব, সেটাকে কিভাবে পাশ কাটানো যায়। একটা খুব রূঢ় বাস্তবতা হল ৯৮% মানুষ তাদের হাতে যে পরিমাণ অর্থ আসে তার প্রায় পুরোটাই খরচ করে ফেলে। আসলে আধুনিক প্রযুক্তি এত চতুরতার সাথে ডিজাইন করা হয়েছে যে শুধু নিজের মনের জোর বা শৃঙ্খলার ওপর নির্ভর করে টাকা জমানো আজকাল প্রায় অসম্ভব ব্যাপার। আমাদের চারপাশের পুরো পরিবেশটাই এমনভাবে সাজানো যেন যে কোনো উপায়ে পকেট থেকে অর্থটা বের করে নেওয়া যায়। তাহলে উপায়? এর সবচেয়ে কার্যকর সমাধান হল বাধ্যতামূলক সঞ্চয়ের একটা সলিড ব্লুপ্রিন্ট। প্রথমত, স্ক্রিনের পেছনে অযথা ব্যয় করার সময়টা কমিয়ে শারীরিক ও মানসিক সুস্থতায় মন দিতে হবে। দ্বিতীয়ত, আয়ের একটা বেসলাইন বা মূল উৎস তৈরি করতে হবে। এবং তৃতীয়ত, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আয়ের ৩ থেকে ৫% যেন স্বয়ংক্রিয়ভাবে কোনো লো কস্ট ইন্ডেক্স ফান্ডে জমা হয়, সেই ব্যবস্থা করতে হবে। মানে অর্থটা হাতে আসার আগেই যেন সঞ্চয় হয়ে যায়, একেবারে অটোম্যাটিক্যালি। পঞ্চম বিভাগটি হল ঘুরে দাঁড়ানোর মানসিকতা বা রেজিলিয়েন্স। হাজারো বাধা সত্ত্বেও কিভাবে টিকে থাকতে হয়। এখানে তরুণদের জন্য একটা স্টোইক দর্শন ভীষণ কাজে লাগতে পারে। গ্যালোওয়ে বলছেন, জীবনে কি ঘটে সেটা বড় কথা নয়, বরং কেউ তাতে কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাই আসল। এর মানে হল অতীত ব্যর্থতার জন্য নিজেকে অযথাই দোষারোপ না করে ক্ষমা করতে শিখতে হবে। আর মনে রাখতে হবে, জীবনের কুড়ির কোঠা মানেই হল নিজেকে ভাঙা গড়ার সময়, নানা কিছু পরোক্ষ করে দেখার সময়। আর এই পথে সফল হতে হলে অত্যন্ত সহনশীল কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি। যেমন ক্রমাগত প্রত্যাখ্যান বা রিজেকশন সহ্য করার মানসিকতা থাকতে হবে। কর্মক্ষেত্রে কাজ করতে হবে এমনভাবে যেন প্রতিষ্ঠানটির মালিক আপনি নিজেই। সাথে দেখাতে হবে প্রবল মানসিক দৃঢ়তা। আর সবচেয়ে বড় কথা, সঠিক পরামর্শ দেওয়ার জন্য বিশ্বস্ত মানুষের একটা ছোট্ট কিন্তু শক্ত বলয় বা কিচেন ক্যাবিনেট তৈরি করতে হবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৬ নম্বর পয়েন্ট, চূড়ান্ত লক্ষ্য। অর্থাৎ এই যে এতক্ষণ অর্থ নিয়ে কথা বললাম, তার প্রকৃত উদ্দেশ্যটা আসলে কি? বর্তমানে আমাদের সমাজে, বিশেষ করে তরুণদের মধ্যে, একাকিত্ব আর স্ক্রিন আসক্তির এক ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছে। ডেটা বলছে অনেক তরুণী এখন বাস্তব জগতের মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে নিজেদের একেবারে বিচ্ছিন্ন করে ফেলছেন, ৪ দেয়ালের মাঝে আটকে পড়ছেন। কিন্তু মূল কথাটা হল, অর্থ আসলে কেবলই একটা মাধ্যম। এর চূড়ান্ত পরিণতি হল মানুষের সাথে গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা। এই যে আমরা এতক্ষণ প্যাসিভ ইনকাম বা নিষ্ক্রিয় আয়ের কথা বললাম, এর আসল উদ্দেশ্য শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, বরং এর উদ্দেশ্য হল জীবনের মানসিক চাপ দূর করে প্রিয়জনদের সাথে সুন্দর, নিবিড় একটা বন্ধন গড়ে তোলার সুযোগ তৈরি করা। তো সব শেষে একটা বেশ চিন্তার উদ্রেককারী প্রশ্ন দিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি শেষ করছি। ভাবুন তো,
অর্থনৈতিক নীতি যদি মানুষের ভালোবাসা বা সম্পর্কের পথে বাধা হয়েই না দাঁড়ায়, তবে বর্তমানের এই ইঁদুর দৌড় বা অর্থনৈতিক দৌড়ঝাঁপ কি আমাদের সত্যিই কোনো গভীর সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে, নাকি তার শুধুই আমাদের লাইফস্টাইল মেনটেন করার খরচ বা বার্ন রেট বাড়িয়ে দিচ্ছে? বিষয়টা আসলে একটু সময় নিয়ে গভীরভাবে ভেবে দেখার মতো, তাই না?